নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদেরকে নিয়ে যাব পাকুড়িয়া শালসার ধাম হনুমান মন্দির দর্শন করানোর জন্য। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি, আমার বৌদি আর দুষ্টু মিষ্টি 4জন মিলে। ধরবো এখান থেকে বাস সামনের বাপির দোকান থেকে, তারপর যাব সলপ এবং সেখানেই হচ্ছে শালসার হনুমানজির মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বাস। মেয়েরা আজকে খুব খুশি, তারা আজকে প্রথম ফ্রি রাইডিং উপভোগ করবে। আমরা পৌঁছে গেছি সলপ মোড়ে মাত্র 8:15 বাজে। বাস আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল সামনের দিকে, আর আমরা এগিয়ে যাব ওই যে ফ্লাইওভারটি রয়েছে ওর নিচে। ওখান থেকে আমরা আবার একটি বাস ধরে বাঁ দিকে একটুখানি যাব, তাহলেই পাকুড়িয়া শালসার ধাম পৌঁছে যাব। সলপ মোড় থেকে যে এত কাছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারিনি, তাহলে হেঁটেই চলে আসা যেত। কলকাতার দিক থেকে আসতে গেলে হাওড়া থেকেও আসতে পারেন সলপ মোড়, অথবা বালি ব্রিজ পেরিয়ে NH6 ধরে এই সলপ মোড়ে পাকুড়িয়া মন্দির একদম রাস্তার ধারে দূর থেকেই দেখা যায়। আসলে সৌমিলি যখন বারাসাতে যায় তখন প্রত্যেকবারই যাওয়া আসার সময় বাস থেকেই দেখতে পায়, সেই জন্য ওই ধরেছিল যে কাকা একবার নিয়ে যাবি, ওটা কি মন্দির আমরা বুঝতে পারি না, খুব সুন্দর দেখতে, একবার প্লিজ চল সবাই মিলে ঘুরে আসি। সেই জন্যই আজকে কিন্তু আমরা এসেছি, মূলত সৌমিলির আবদারে বা উদ্যোগে। এই যে এটি হচ্ছে পাকুড়িয়া শালসার মন্দির। এর সাথে আপনারা অনেকটাই জোকা স্বামীনারায়ণ মন্দিরের কিন্তু সাদৃশ্য খুঁজে পাবেন। সেইখানের মতন অত বড় জায়গা নয়, কিন্তু এটিও খুব সুন্দর, খুব সুন্দরভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে। আসলে শালসার ধাম অবস্থিত রাজস্থানে, এটি তারই অনুকরণে তৈরি করা হয়েছে। এখানকার হনুমান ভক্তরা তৈরি করেছেন। মন্দিরের সামনে এরকম ঘিরে দেওয়া হয়েছে, শেড দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এখন খুব গরম আর রোদ, সেই জন্য আবার বৃষ্টি থেকেও বাঁচাবে। সোজা চলে যাওয়া যাবে, দোতলায় রয়েছে মন্দির, সামনে থেকেই সিঁড়ি উঠে গেছে, একতলাতেও রয়েছে মন্দির। আর এই বাঁদিকে যে ছোট ছোট শেডগুলি আছে, এখানে প্রথমেই জুতো রাখা যাবে, তারপর আপনি যদি কিছু পুজো দিতে চান সেই মিষ্টি টিষ্টিও কিনে নেওয়া যাবে। আর দেখুন, হনুমান মন্দিরে এসে দেখা হয়ে গেল জ্যান্ত হনুমানজির সঙ্গে, ওই ওপরে বসে রয়েছেন। মন্দিরের এই মূল দরজা পর্যন্তই কিন্তু ক্যামেরা অ্যালাউড, ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। খুব সুন্দর কারুকাজ করা একটি সুন্দর মন্দির। রাজস্থানী মন্দির মানেই তো অপূর্ব সুন্দর কারুকাজ হবে, এবং এখানে রয়েছে হনুমানজির মূর্তিটি। দর্শন করার পর যা হয় সাধারণত কম্পালসারি ফটো সেশন, সেগুলোও একটা স্মৃতির অঙ্গ। আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, সত্যি কিন্তু মন ভরে যাবে। আজকে শনিবার, আমরা ভেবেছিলাম হয়তো হনুমানজির পুজো যেহেতু শনি মঙ্গলবারে বেশি হয়, খুব ভিড় হবে, কিন্তু সকাল সকাল এসে যাওয়ায় এখনো পর্যন্ত ভিড়টা সেভাবে শুরু হয়নি। এরপর থেকে কিন্তু ভিড়টা খুব হবে। তবে ভিড়টা সন্ধেবেলাতে বেশি হয়, তখন আলো দিয়ে সাজানো হয়তো মন্দিরটিকে দেখতে আরও সুন্দর লাগে। আর এখান থেকেই আমি ওই বিগ্রহের ছবি একটু তুলে নিচ্ছি। নিচে যে লাল রঙের মূর্তিটি রয়েছে ওটি হনুমানজির মূর্তি, আর ওপরে রয়েছে রাম সীতার ছোট ছোট মূর্তি, খুব সুন্দর। দেখুন কি অপূর্ব কারুকার্য করা হয়েছে, সারা মন্দির জুড়েই কিন্তু খুব সুন্দর। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে, মাঝখানে দুপুরে কিছুক্ষণ বন্ধ থাকে। আর এখানে ভোগ খাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নেই। কয়েক ঘন্টা কাটিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটি জায়গা। তবে আমাদের যা হয়, বাঙালিদের মন তো, আমরা অতটা হনুমান ভক্ত নই বলেই হনুমানজির বিগ্রহটিকে কিন্তু যে আমাদের খুব মনে ধরেছে সেটা বলতে পারবো না। আসলে শালসার ধামে যেরকম হনুমানজির মূর্তিটি রয়েছে, এখানেও সেইভাবেই তৈরি করা হয়েছে। খুবই ছোট্ট, এত বড় মন্দিরের তুলনায় মূর্তিটি মনে হলো একটু ছোট হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর। ওপর থেকে নেমে এসে আমরা নিচে যাচ্ছি, এবারে নিচে যে মন্দিরটি রয়েছে সেটি দেখার জন্য। নিচের এই মূল মন্দিরটিতে রয়েছে যে অরিজিনাল যে শালসার ধামের মূর্তিটি, তার একটি ছবি, এবং তাতে পুজো করা হচ্ছে। আর একটি খুব সুন্দর গোপালের ছবি রয়েছে। মন্দিরে ঢোকার আগেই দেয়ালে রয়েছে রাম দরবারের এই অপূর্ব তৈলচিত্রটি। এখানেও পুজো দেয়া যায়, এখানেও ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। এই বাইরে থেকেই ফটোগ্রাফিটা করতে হবে, ভেতরে ঢোকা যাচ্ছে মোবাইল নিয়ে, মোবাইল জমা রাখতে হয় না।
সকাল 9:15-র মধ্যেই আমাদের কিন্তু খুব সুন্দর দর্শন করা হয়ে গেল। খুব ভালো লাগলো এখানে এসে। এবার ফেরার পালা। এত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা অবশ্য নিজেরাও ভাবিনি। বাড়িতে এসে শুনলাম মা বলছে আমরা বেরোনোর পর থেকে মিনি নাকি প্রায় সারাটা বেলা ওই কোলাপসেবল গেটের সামনেই বসে কাটিয়েছে। এরপর রেস্ট নিয়ে বিকেলবেলা বেরোলাম একটু গ্রামটা ঘুরে দেখার জন্য। প্রায় সন্ধে হয়ে আসছে, সবাই এখন ঘরমুখো। যারা যারা মাঠে গেছিলেন ছাগল চড়াতে তারা ফিরছেন। আমি আবার জিজ্ঞেস করছি যে এই যে এত ছাগল তোমরা নিয়ে যাও, অন্য লোকেরাও নিয়ে আসে, চিনতে পারো প্রত্যেকের কোনগুলো তোমার? বলে চিনতে পারবো না, মায়েরা কি তাদের বাচ্চাদেরকে চিনতে পারে না নাকি? এটা কিরকম কথা হলো? মামার বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, বৃষ্টির জল পেয়ে আগাছা বেড়ে উঠেছে। আর ওই দেখুন মন্দিরের সিঁড়িটি কি সুন্দর লাল দেখাচ্ছে। এই যে আমাদের জগদ্ধাত্রী দালান, মেজো মামা একাই বসে রয়েছে। আগে একদম বিকেলবেলায় এখানে বাচ্চাদের খেলা ধুলোতে গম গম করতো, আর এখন একদম ধুধু করছে। আমি এগিয়ে যাব সামনের দিকে, হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের হাই স্কুলের দিকটাতে। গ্রামের পথে কিন্তু এখন একটাই ভালো জিনিস হয়েছে যে সব রাস্তা ঢালাই করা। আর ওই দূরে যে গাছটি দেখছেন ওটি একটি কামিনী গাছ, একদম এক গাছ ফুল ফুটে রয়েছে। খুব সুন্দর একটা তীব্র গন্ধ ছাড়ে রাত্রেবেলায় যখন ফুলগুলো ফোটে। আর এই রাস্তাটি সোজা চলে গেছে স্কুলের দিকে, আর বাঁ দিকে ওটা হচ্ছে মুখার্জি পাড়া। গ্রামীণ দেবতা বাবা পঞ্চানন্দের মন্দির। চলুন একটু সামনে থেকে প্রণাম করে আসি। পঞ্চানন্দ হচ্ছেন শিবেরই একটি রূপ। আমরা তো জানি শিব হচ্ছেন পঞ্চানন, যার 5টি মাথা রয়েছে বা মুখ রয়েছে, তার থেকেই পঞ্চানন্দ। ভগবান অবশ্য এখানে ঘটে পূজিত হচ্ছেন, কোনো মূর্তি নেই। নিত্য পুজো হয় ঘটে। আর সামনে ওই যে মন্দিরটি দেখছেন ওটি হচ্ছে মুখার্জি বাড়ির জগদ্ধাত্রী দালান। এটি মুখার্জি বাড়ি, এরাও খুব বনেদি বাড়ি, কিন্তু এখন বেশিরভাগই সবাই কলকাতায় চলে গেছেন। ওই জগদ্ধাত্রী পুজোর সময় এসে জোটেন। ব্যানার্জি বাড়ি আমার মামার বাড়ি আর মুখার্জি বাড়ি, এই দুটি বাড়ির মধ্যে কম্পিটিশন রীতিমতো জগদ্ধাত্রী পুজো নিয়ে। পুকুরের কোনো অভাব নেই, রাস্তার ধারে ধারে বাম দিকে ডান দিকে শুধুই পুকুর আর পুকুর। আর এই পুকুরটাকে কিন্তু আমরা খুব ভয় পেতাম ছোটোর থেকে। এর চারপাশে বাঁশঝাড়গুলো এমন ঝুপসি মতো রয়েছে, সারাক্ষণই আপনি যে সময়ে আসুন না কেন সবসময় যেন একটা অন্ধকার অন্ধকার পরিবেশ তৈরি করে রাখে। আমরা ভাবতাম ওখানে নিশ্চয়ই ভূত আছেই, একদম থাকবেই। ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটি, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু এখানেও তাল গাছগুলিতে একদম তাল ভরে উঠেছে। আর এই জায়গাটি দেখুন, এখানেও বাঁশঝাড়গুলি এমনভাবে মিলেমিশে জড়িয়ে টড়িয়ে রয়েছে যে সুন্দর একটি প্লেস তৈরি হয়েছে গ্রামের মানুষের জন্য, প্রাকৃতিক শৌচালয়। আগে গ্রামের মানুষ এখানেই আসতো কিন্তু শৌচকর্ম করতে সকালবেলায়, এখন আর প্রয়োজন হয় না, এখন প্রত্যেকের ঘরে ঘরে হয়ে গেছে বাথরুম। আর একটুখানি এগিয়ে যাব, এখানে হচ্ছে বড় একটি শানের ঘাট এই জায়গাটিকে বলা হতো। এখানে ছিল একটি জমিদার বাড়ি এবং গোটা গ্রামের মধ্যে হয়তো এই একটি পুকুর ঘাট ছিল শান দিয়ে বাঁধানো, সেই জন্য জায়গাটির নামই হয়ে গেছে শানের ঘাট। এখন একদম ভাঙাচোরা অবস্থা, আর এই কতকগুলি শুধুমাত্র ভাঙা দেয়াল সেই সমৃদ্ধির বার্তা এখনো পর্যন্ত বহন করছে, যে একসময় এখানে খুব এদের রমরমা ছিল, একটি জমিদার বাড়ি ছিল। এখন আর কিছুই অবশিষ্ট নেই। ওই যে মাথায় করে বোঝাটি নিয়ে যাওয়া হচ্ছে, ওগুলি হচ্ছে বাদাম গাছ। মাঠে মাঠে যে বাদাম গাছগুলি পড়েছিল সেগুলি জড়ো করে নিয়ে আসা হচ্ছে জ্বালানির কাজ। বর্ষাকালে জ্বালানির একটু তো সমস্যা হয়। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের গ্রামের হাই স্কুল, গুটি উদয়চাঁদ বিদ্যা মন্দির। তার পাশেও একটি সুন্দর পুকুর রয়েছে, আর বাঁ দিকে রয়েছে এদিকটাতে প্রাইমারি সেকশন। প্রাইমারি স্কুলের পাশেই একটি ছোট্ট খেলার মাঠ, একদম সবুজ ঘাসে ভর্তি রয়েছে। বাচ্চারা খেলছে এখানে এখনো পর্যন্ত।
তবে সন্ধে হয়ে আসছে, খেলা প্রায় শেষ। এটি হচ্ছে প্রাইমারি স্কুল। আমি তার থেকে নেমে গেলাম এবারে চাষের জমিতে। বাদাম তুলে নেওয়া হয়েছে, তারপরেও যে বাদামগুলি মাঠে পড়েছিল তার থেকেই আবার গাছ বেরিয়ে গেছে বেশ সুন্দর। জমিগুলি এখন আর চষা হয়নি, বর্ষা এসে গেছে, এবার সব একদম ধান লাগিয়ে দেওয়া হবে। আর ওই যে ওই সামনে বীজতলা তৈরি করা হয়েছে ধানের। কি সুন্দর সবুজ লাগছে দেখুন। তবে বীজতলা কিন্তু এখনো শুকনো, এখনো তার মানে এদিকে সেভাবে বৃষ্টি হয়নি। আর ওই অনেকটা দূরে দেখা যাচ্ছে স্কুলটা, এটা স্কুলের পিছন দিকটা। আলপথ ধরে হাঁটতে হাঁটতে এগোচ্ছি। আমি যাচ্ছি ঘুরতে, আর বাকিরা সবাই এখন ঘরে ফিরছে। গরু ছাগল নিয়ে চাষিরা এবার ঘরমুখী। সারাদিন অনেক পরিশ্রম করেছেন, এবার গিয়ে বিশ্রাম করবেন সবাই। ছাগল পালন, হাঁস মুরগি পালন এগুলো কিন্তু এখন বেশ চলে এখানে, এবং এর থেকে একটা ভালো পয়সাও পাওয়া যায়। আর এখানে বাদাম ঝাড়া হচ্ছে একদম শেষ মুহূর্তের। ভালো ভালো বাদামগুলি আগেই তুলে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো একদমই ছাঁটমাল। কিন্তু এও বিক্রি হবে। আমি আবার জিজ্ঞেস করছিলাম যে এগুলো বিক্রি হবে, বললো হ্যাঁ এগুলো হবে, একটু কম দাম পাওয়া যাবে। আমরা ওই যেগুলো চানাচুর টানাচুরে পাই ভেজাল খারাপ বাদাম, সেগুলো হয়তো এটা হবে। আর একটু এগিয়ে পেলাম একটি চিচিঙ্গা আর ঝিঙের মাচা। ডান দিকটাতে এটা ছিল একটা শশা বাড়ি, এখন গাছগুলো মরে গেছে তাই পরিষ্কার করে ফেলা হয়েছে, এরপর হয়তো ধান লাগিয়ে দেওয়া হবে। আর এখানে দেখুন বাঁদিকে একসাথে 3টে চাষ হচ্ছে। এই যে নিচে গাছগুলি দেখছেন সারিবদ্ধভাবে লাগানো হয়েছে, এগুলি ঢ্যাঁড়স গাছ বা ভেন্ডি গাছ। আর বাঁদিকে এই মাচা করা আছে চিচিঙ্গে আর ঝিঙে একসাথে, রীতিমতো চিচিঙ্গে ধরেই রয়েছে। 2 রকমের সবজি একসাথে লাগিয়ে দেওয়া হয়েছে, ভালোই লাগছে কিন্তু। আর প্রকৃতির কি সুন্দর খেলা দেখুন। আমরা জানি যে সব রকম ফুল দিনের বেলায় ফোটে, সন্ধেবেলায় সেগুলি শুকিয়ে যায়। ঝিঙে ফুল কিন্তু সন্ধেবেলায় ফোটে। এই যে হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে, এগুলো এখন ফুটছে, সারা রাত ধরে এরা থাকবে, আবার সকালবেলায় এগুলো শুকিয়ে যাবে। এবং এর মধ্যেই কিন্তু ওদের পরাগ মিলনটাও হয়ে যাবে এই রাত্রেবেলাতে। এই যে ছোট ছোট পোকামাকড়গুলো ঘুরবে তাতেই। কত অজস্র ফুল ফুটে রয়েছে, কি সুন্দর। চিচিঙ্গের ফুলগুলো হয় ছোট্ট ছোট্ট আর সাদা সাদা রঙের। এখানে পুরো জমিটার একদম চারপাশ জুড়ে ঢ্যাঁড়স গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, আর মাঝখানে মাচার মধ্যে এরকম চিচিঙ্গা আর ঝিঙে। ওই যে ঝিঙে ঝুলছে ওখানে, চিচিঙ্গাও রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু অনেক দিনই এই গাছগুলো ফল দেবে। তবে শশা গাছগুলো বেশিরভাগই মরে গেছে, এবং শশার খুব দামও এখন বাজারে। আর ওই দেখুন দূরে চলছে নাড়া পোড়ানো। সরকার যতই সচেতনতামূলক প্রচার চালাক, তবুও এগুলো কিন্তু চলতেই থাকবে। আসলে মাঠটা পরিষ্কার করতেই হবে, ওই যে বাদাম গাছের ঝোপগুলো, আবার বাড়িতে নিয়ে গিয়ে রাখারও জায়গা নেই। এইসব দেখতে দেখতে একটু হাঁটাও হলো, এবার চলুন ঘরে ফেরার পালা। আর এখানে দেখলাম একটি বিশল্যকরণীর গাছ, এর পাতাগুলো কিন্তু কাটা ছেঁড়াতে টিপে লাগিয়ে দিলে খুব ভালো কাজ করে। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরবো আমাদের দক্ষিণেশ্বর ভ্রমণের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।